ভাষার বাগানেতে বাংলা গোলাপ ফুল, বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বিশ্ব ভাষার বাগানেতে বাংলা গোলাপ ফুল, বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বাংলা আমার নীল আকাশের জোছনা মাখা হাসি, বাংলা আমার রাখাল ছেলের মোহন সুরের বাঁশি। বাংলা আমার নীল আকাশের জোছনা মাখা হাসি, বাংলা আমার রাখাল ছেলের মোহন সুরের বাঁশি। বাংলা আমার অরূপ শোভা, বাংলা আমার অরূপ শোভা, সুগন্ধি বকুল। বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বাংলা আমার জারি সারি ভাটিয়ালি গান, বাংলা আমার গর্ব, আমার বাংলা অভিমান। বাংলা আমার জারি সারি ভাটিয়ালি গান, বাংলা আমার গর্ব, আমার বাংলা অভিমান। বাংলা আমার ভালোবাসা, বাংলা আমার ভালোবাসা, বাংলা যে অতুল। বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বিশ্ব ভাষার বাগানেতে বাংলা গোলাপ ফুল, বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল।
এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যেই শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচার হত্যা করেছে, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচার হত্যা করেছে। বিদ্যাপতি ছিলেন রাজসভার মহাকবি। রাজার নাম শিবসিংহ, রাজার রাজধানীর নাম মিথিলা। বিদ্যাপতি বাংলা ভাষায় একটিও কবিতা লিখেননি, তবুও তিনি বাংলা ভাষার কবি। বিদ্যাপতি লিখতেন ব্রজবুলি নামক একটি বানানো ভাষায়। এ ভাষাটিতে আছে হিন্দি শব্দ, আছে বাংলা শব্দ এবং আছে প্রাকৃত শব্দ। বিভিন্ন শ্রেণীর শব্দ মিলে অবাক করা এক মধুর ভাষা ব্রজবুলি। এ ভাষাতে বৈষ্ণব কবিতা রচনা করেছেন কবি বিদ্যাপতি। কবি বিদ্যাপতি বেঁচে ছিলেন পঞ্চদশ শতকে। তখন মিথিলা ছিল জ্ঞান ও সাহিত্য চর্চা কেন্দ্র। সেকালের বাংলার ছেলেরা জ্ঞান অর্জনের জন্যে যেত মিথিলায়, আর বুক ভরে নিয়ে আসত বিদ্যাপতির মধুর কবিতা বলি। এভাবে বিদ্যাপতির কবিতা হয়েছে বাংলা কবিতা এবং বিদ্যাপতি হয়েছেন বাংলার কবি। আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায়, সাংস্কৃতিক অনন্য দিকগুলো রক্ষায় বিভিন্ন সময়ে দেশের তরে যারা আত্মদান করেছেন তাদের সকলকে, সেই সাথে বছর ঘুরে যখন আবারও ভাষার মাস আসলো, কিছু ভাবনা আমাদের মধ্যে উদিত হয় এবং মনে হয় যেন 52-র ভাষা আন্দোলনের সময়কার যে তীব্রতা, মানে অনুভূতির যে তীব্রতা, সেটা আবারও দরকার আমাদের। একটা বিষয় আমাকে খুব অবাক করে, সেটা হচ্ছে যে 1952 সালে আমরা আমাদের শহীদরা আত্মদান করার পরেও আমরা আসলে ভাষার মর্যাদাটা ঠিকমতো রক্ষা করতে পেরেছি বলে মনে হয় না। আমি সুনির্দিষ্ট কারণ বলবো, বিশেষ করে ভাষার মাসের, ভাষা আন্দোলনের সূত্র ধরেই কিন্তু আমাদের স্বাধীনতা আসে 1971-এ। সে পর্যন্ত ধারাটা সুস্থই ছিল, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে 1987 সালে এসে আমাদেরকে সর্বক্ষেত্রে বাংলার প্রচলন বিষয়ক একটা আইন করতে হয়। তো যেখানে ভাষা নিয়ে আমাদের এত আবেগ, এত অনুভূতি, আমরা এমনকি জীবন দিতেও প্রস্তুত ছিলাম যে ভাষার জন্য, সে ভাষাটা আমাদের দেশেই সর্বক্ষেত্রে প্রচলনের জন্য একটা আইন করতে হয়েছে। সো এর চেয়ে অবাক করা বিষয় আমার কাছে আর কিছু মনে হয় না।
এবং এরপরে যতই দিন গেছে আমার মনে হয় না যে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে। বিশেষ করে পরবর্তীতে 2000 সালের দিকে এসে দেখা গেল যে আমাদের জাতীয় শিক্ষাক্রমে যে পাঠ্যপুস্তকগুলো আছে সেগুলো আবার ইংরেজি হতে শুরু করলো। এখন এই বিষয়টা আমার কাছে খুব বড় একটা ধাঁধা মনে হয়। তো আমি মনে করি যে আমাদের গবেষকদের এই জায়গায় আরও তাদের চিন্তা করা উচিত এবং আমাদের একটা সুনির্দিষ্ট ভাষানীতির দিকে অগ্রসর হওয়া উচিত। এর বাইরে আরও একটা বিষয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার আগমন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে আমাদের যখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আমাদের কাছে বেড়েছে, এটা কিন্তু কিছু ঝুঁকি আমাদের সামনে নিয়ে আসছে। আমি কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিপক্ষে না, তবে এটা যেভাবে আমাদের জন্য সুযোগ তৈরি করছে একইভাবে কিছু কিছু জায়গায় আমাদের জন্য কিছু সমস্যাও তৈরি করে। এই বিষয়টাও আমরা ভুলে গেলে চলবে না। তো তেমনি একটা ব্যাপার হচ্ছে যে সাংস্কৃতিক সমজাতীয়করণ। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো না কোনো একটা নির্দিষ্ট সংস্কৃতির মধ্যে, নির্দিষ্ট জাতীয় গণ্ডির মধ্য থেকেই তৈরি হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যে ভাষা ব্যবহার করে সেটা কোনো না কোনো একটা গোষ্ঠীর ভাষা। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেহেতু একটা সময় আমরা সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলেছি, যেখানে ভাষা অবশ্যই একটা অন্যতম অনুষঙ্গ, তেমনি নতুন করে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে আমাদের এই নতুন ঝুঁকিটা তৈরি হচ্ছে যে সাংস্কৃতিক সমজাতীয়করণ নামে একটা নতুন ঝুঁকি তৈরি হচ্ছে, যেটাকে আমরা ইংরেজিতে কালচারাল হোমোজেনাইজেশন বলি অনেকে। কারণ আমাদের শব্দগুলো ব্যবহারের সময় দেখা যায় যে অনুবাদে অনেক কিছু হারিয়ে যায়, তো সেই জন্যই আমি ইংরেজিটাও বললাম। এই সাংস্কৃতিক সমজাতীয়করণের বিপরীতে আছে সাংস্কৃতিক বৈচিত্র্যায়ন। এখন সাংস্কৃতিক বৈচিত্র্যায়ন রক্ষা করার ভার কিন্তু কেউ নেবে না, বিশেষ করে উন্নত দেশগুলো। তাদের থেকে আমরা যে বিষয়গুলো পাই, সাংস্কৃতিক সমজাতীয়করণ হওয়ার কারণে ভাষার ক্ষয় বা বিলুপ্তি হতে পারে। দুর্বল ভাষাগুলো ক্ষয়ে যেতে পারে বা বিলুপ্তি ঘটতে পারে। তো এই ভাষা রক্ষার জন্য আমি মনে করি যে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সময়ে আমাদের আরও বেশি করে একটা সুসমন্বিত যুগ উপযোগী একটা ভাষানীতি আমাদের দরকার, খুবই দরকার। আমি আশা করব আমাদের নীতি নির্ধারকরা, গবেষকরা এই বিষয়গুলো নিয়ে তাদের গবেষণা আরও জোরদার করবেন, নতুন একটা যুগ উপযোগী ভাষানীতি প্রণয়নে সবাই এগিয়ে আসবেন, এই আশাটা ব্যক্ত করছি। ভাষার মাসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আবারও। আর প্রত্যাশা করছি আমরা যে ভাবাবেগ নিয়ে 1952 সালে ভাষার মর্যাদা রক্ষায় আমাদের শহীদরা ঝাঁপিয়ে পড়েছিল, এগিয়ে এসেছিল, আমাদের সময়েও এই ধরনের সৈনিক আমরা পাব, যারা বুদ্ধিবৃত্তিক ভাবে মোকাবেলা করার জন্য এই যে বিশেষ করে সাংস্কৃতিক সমজাতীয়করণের যে ঝুঁকি, এগুলো মোকাবেলা করার জন্য আমরা সবাই প্রস্তুত হব এবং সেই প্রস্তুতি নেওয়ার সময় এখনই। যত দেরি হবে তত আমাদের ঝুঁকি আরও বাড়বে।